আজকে আমরা যে টপিকটা দেখবো সেটা হচ্ছে অটো ট্রান্সফরমার। আমরা এই পর্যন্ত ইন জেনারেল টু ওয়াইন্ডিং ট্রান্সফরমারের সাথে পরিচিত, এবং এই টু ওয়াইন্ডিং ট্রান্সফরমারে আমরা এই পর্যন্ত যেটা দেখলাম যে তার কনস্ট্রাকশন হয় এই যে এরকম ফিগার এ এর মতো। কেমন এই ট্রান্সফরমারে এক সাইডে একটা ওয়াইন্ডিং থাকে, অপর পাশে আরেকটা ওয়াইন্ডিং থাকে একই কোরের উপরে। ঠিক আছে? তো যে এই দিকে বেশি টার্নস থাকে, নাম্বার অফ টার্নস বেশি, সেটাকে আমরা বলি হাই টেনশন সাইড। এবং যেই সাইডে ওয়াইন্ডিং প্যাচের পরিমাণ কম থাকে সেটাকে আমরা বলি লো টেনশন সাইড। তো যেদিকে প্যাচ বেশি থাকে, টার্ন বেশি থাকে, সেটাকে আমরা বলি হাই ভোল্টেজ সাইড। যেদিকে নাম্বার অফ টার্নস অপেক্ষাকৃত কম, সেটাকে আমরা বলি লো ভোল্টেজ সাইড। ঠিক আছে? তো এই একটা টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার দিয়ে একটা অটো ট্রান্সফরমার তৈরি করা সম্ভব। কিভাবে? অটো ট্রান্সফরমারে আমরা কি করি, একটা মাত্র কয়েল ইউজ করি এবং কয়েলের মাঝখান থেকে একটা ট্যাপ বের করি, তাহলে একটা অটো ট্রান্সফরমার হয়ে যায়। তো যেহেতু আমার দুইটা কয়েল আছে, দুইটাকে যদি আগে একটা কয়েল বানাইতে চাই, তাহলে কি করতে হবে? সিরিজ করে দিতে হবে না? এই মাথাটা নিয়ে যদি এখানে লাগাই দেই, এই যে এখানে নেগেটিভ এসেছে, নেগেটিভটা নিয়ে আবার এখানে পজিটিভে লাগাই দিলাম, তাহলে কি হয়ে যাবে? এই নেগেটিভটা এখানে পজিটিভে কানেক্ট করলে পুরাটা মিলে একটা কয়েল হয়ে যাবে না? ইয়েস স্যার। হ্যাঁ, তো যদি একটা কয়েল হয়, অটো ট্রান্সফরমারের ডেফিনেশন হচ্ছে এটা এমন এক ধরনের ট্রান্সফরমার যেখানে একটা মাত্র ওয়াইন্ডিং থাকে। ঠিক আছে? একটা মাত্র কয়েল থাকে। আর টু ওয়াইন্ডিং ট্রান্সফরমারের কনসেপ্ট হচ্ছে এখানে দুইটা ওয়াইন্ডিং থাকবে, দুইটা কয়েল থাকবে। ঠিক আছে? এখন এই কাজটা করার জন্য আমরা কি করলাম, এই অংশটাকে, এই প্লাস অংশটাকে উম, থেকে কয়েলের শুরু হইলো, শুরু হয়ে প্যাচ দিয়ে এখানে আসলো, এখান থেকে এই অংশ পর্যন্ত আমি শর্ট করে দিলাম। তাহলে কি হলো? এরকম একটা কয়েল তৈরি হয়ে যাবে না? দেখো তো। এরপর আমি কি করলাম, এই যে জোড়ার যে অংশটা আছে, এই জোড়ার অংশটা থেকে, জয়েনিং পয়েন্ট থেকে আরেকটা তার বের করে নিলাম, এই যে এই তারটা বের করে নিছি। তাহলে দেখো তো ফিগার এ থেকে বি কানেকশন দিয়ে কিভাবে তৈরি করা হয়েছে, বুঝতে পারতেছো কিনা? প্রথমে দুইটাকে সিরিজে দিয়ে একটা বানানো হয়েছে, বানানোর পরে মাঝখান থেকে একটা বের করে নেওয়া হয়েছে ওয়াইন্ডিং। আচ্ছা, তো এই ধরনের ওয়াইন্ডিং তৈরি করার পরে আমরা এখানে কি দেখতে পেলাম, এখানে একটা মাত্র ওয়াইন্ডিং হয়ে গেছে এখন, তাই না? একটাই কয়েল। তো এই একটা কয়েলের মাঝখান থেকে টেপ বের করলাম, আরেকটা সাইডে কি করলাম, ফুল কয়েলটাকে নিলাম। ঠিক আছে? তাইলে এখন কি ঘটনা ঘটলো দেখো, এই কয়েলে যতটুকু প্যাচ পার টার্নে ততটুকু ভোল্টেজ তৈরি হবে, যেহেতু সবগুলা সিরিজে আছে, সবগুলা টার্নের ভোল্টেজ যোগ দিলে আমরা একটা ভোল্টেজ পাবো, নাম দিলাম ভিসি। ঠিক আছে? এখানেও সেম, এখানে অনেকগুলা টার্ন আছে, প্রতিটা টার্নে ভোল্টেজ জেনারেট হচ্ছে ফ্লাক্স কাটিং এর কারণে। তো ভোল্টেজ গুলা যদি আমরা যোগ দেই সব, তাহলে কি পাবো? আরেকটা ভোল্টেজ পাবো ভিএসি, অর্থাৎ এখান থেকে এতটুকু ভোল্টেজ হবে ভিএসি, আর এখান থেকে এতটুকু ভোল্টেজ হবে ভিসি। আর আমি যদি দুইটাকে এখন সিরিজ করে এখান থেকে এখানে মাপি, তাহলে কি পাবো? দুটো যেহেতু সিরিজে আছে, এখানে যোগফল আকারে ভোল্টেজটা পাবো, অর্থাৎ এখানে ভোল্টেজটা একটু বেশি হবে। আর এখানে কি হবে? এখানে শুধু এই ওয়াইন্ডিং এর ভোল্টেজটা পাওয়া যাবে। তাইলে আমি দেখতে পাচ্ছি এক সাইডে দুইটা টার্মিনালে আমি ভোল্টেজ একটু কম পাচ্ছি, আর এক সাইডে কি পুরা কয়েলের ভোল্টেজটা পাচ্ছি। এটা তো অ্যাকচুয়ালি একটা ট্রান্সফরমারের কাজ, তাই না? একদিকে ভোল্টেজ কি থাকবে কম, আর একদিকে ভোল্টেজ বেশি। তো এই পদ্ধতিতে যখন আমরা একটা সিঙ্গেল ওয়াইন্ডিং ট্রান্সফরমারকে একটা টু ওয়াইন্ডিং এ ট্রান্সফরমার করি, এখানে কিছু ঘটনা ঘটে। ঘটনাগুলো কি আমরা একটু দেখি। আগে যেমন প্রাইমারি আর সেকেন্ডারি কয়েলের মধ্যে টু ওয়াইন্ডিং ট্রান্সফরমারে কোনো ইলেকট্রিক্যাল কন্ট্যাক্ট ছিল না। এটা তো তোমরা বিশ্বাস করো সবাই নাকি? ট্রান্সফরমারের প্রাইমারি আর সেকেন্ডারিতে টু ওয়াইন্ডিং ট্রান্সফরমারে কোনো কি নাই, কানেক্ট নাই। ইলেকট্রিক্যাল কন্ট্যাক্ট নাই। ইয়েস ম্যাগনেটিক্যালি স্যার। পাওয়ারটা ট্রান্সফার হয়ে এরপর আবার কনভার্ট হয়। কিন্তু অটো ট্রান্সফরমারে কি হয়ে গেল, পাওয়ার ট্রান্সফার হওয়ার জন্য শুধুমাত্র ম্যাগনেটিক পাওয়ারই দায়ী না, এখানে ইলেকট্রিক্যালিও কিছু পাওয়ার কি হয়, সেকেন্ড কয়েলে ট্রান্সফার হতে পারে না, যেহেতু কন্ট্যাক্ট আছে, তুমি এখানে ভোল্টেজ সাপ্লাই দিলা, তাহলে কিছু কারেন্ট তো এদিক দিয়ে ইলেকট্রিক্যালি এখানে চলে আসতে পারে। আর কিছু এইখান থেকে ম্যাগনেটিক পাওয়ারে কনভার্ট হয়ে ফ্লাক্স তৈরি হয়ে এখানে কাট করে তারপরে কি করতে পারে, এখানে একটা ভোল্টেজ জেনারেট করতে পারে। তাইলে প্রাইমারি থেকে সেকেন্ডারিতে পাওয়ার ট্রান্সফার হওয়ার জন্য অটো ট্রান্সফরমারের দুইটা ওয়ে, একটা হচ্ছে ইলেকট্রিক্যাল পাথওয়ে দিয়ে এটা কনভার্ট হইতে পারে, ট্রান্সফার হইতে পারে, আরেকটা কি ম্যাগনেটিক কাপলিং এর মাধ্যমে পাওয়ারটা ট্রান্সফার হইতে পারে।
আর টু ওয়াইন্ডিং এর ট্রান্সফরমারে কি শুধুমাত্র ম্যাগনেটিক কনভার্সনের মাধ্যমে পাওয়ার একটা ওয়াইন্ডিং থেকে আরেকটা ওয়াইন্ডিং এ ট্রান্সফার হয়েছিল। আর এখানে দুইটা ওয়েতেই সেটা সুযোগ আছে। টু ওয়াইন্ডিং ট্রান্সফরমারে প্রাইমারির সার্কিটে ইলেকট্রিক্যাল কোনো যদি প্রবলেম হয়, ফল্ট হয়, এই ফল্ট সেকেন্ড ওয়াইন্ডিং এ ইলেকট্রিক্যালি কি হবে, ইলেকট্রিক্যালি আইসোলেটেড থাকবে না, যেহেতু সরাসরি কোনো যোগাযোগ নাই, তাই না? কিন্তু অটো ট্রান্সফরমারে কি হবে, যেহেতু দুইটা ওয়াইন্ডিং এর মধ্যে ইলেকট্রিক্যাল কন্ট্যাক্ট আছে, প্রাইমারি ওয়াইন্ডিং এর কোনো ধরনের ইলেকট্রিক্যাল ফল্ট সেকেন্ডারি ওয়াইন্ডিং এ কি হতে পারবে, ইনফ্লুয়েন্স করতে পারবে। তাইলে টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার কি ইলেকট্রিক্যালি আইসোলেটেড, এবং এটা যেখানে ইলেকট্রিক্যাল আইসোলেশন লাগে ওখানে ব্যবহার করা হয়। কিন্তু যেখানে ইলেকট্রিক্যাল আইসোলেশন প্রয়োজন ওখানে কি এই অটো ট্রান্সফরমার ইউজ করা যাবে না। আবার একটা সুবিধা হচ্ছে অটো ট্রান্সফরমারের, আরেকটা সুবিধা হচ্ছে, দেখো তুমি এই ট্রান্সফরমার দ্বারা, টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার দ্বারা সর্বোচ্চ কত ভোল্টেজ পাবা? যদি এটা হাই সাইড হয় এখানে ভিপি পরিমাণ ভোল্টেজ পাবা, একটা কয়েলের ভোল্টেজ হাইয়েস্ট। আর অটো ট্রান্সফরমারে সেম কয়েল, সেম ম্যাটেরিয়াল, সবকিছু দেওয়ার ফলে তুমি ভোল্টেজ একটু বেশি পাচ্ছ না? এখানে তো দুইটা যোগ হয়ে গেছে, তাহলে এক সাইডে ভোল্টেজ তুমি আরো বেশি পেতে পারো, সেম কনস্ট্রাকশনের জন্য, সেম ম্যাটেরিয়াল, সেম খরচ। ঠিক আছে? তাহলে অটো ট্রান্সফরমার আর টু ওয়াইন্ডিং ট্রান্সফরমারের কিছু পার্থক্য আছে, এগুলা আমাদের একটু স্টাডি করতে হবে। আমি বেসিক গুলা বলে দিলাম। আহ আরো কিছু আছে সুবিধা অসুবিধা, এগুলো একটু আমাদের স্টাডি করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এখানের মধ্যে কিছু কমন প্যারামিটার দেখি। অটো ট্রান্সফরমারে যেই ওয়াইন্ডিংটা প্রাইমারিতেও কমন, সেকেন্ডারিতেও কমন, দেখো এই যে ওয়াইন্ডিংটা প্রাইমারিতে আর সেকেন্ডারিতে কমন না, এই জন্য এটাতে সি ইউজ করা হয়েছে, বোঝানো হচ্ছে এটা কমন ওয়াইন্ডিং। আর যেই ওয়াইন্ডিংটা আলাদাভাবে শুধু সেকেন্ডারিতেই আছে এবং এই যে সিরিজে কানেক্ট করা, এটাকে সিরিজ ওয়াইন্ডিং বলা হয়। তাহলে একটা হচ্ছে কমন ওয়াইন্ডিং যেটা প্রাইমারি সেকেন্ডারিতে দুইটাতেই থাকে, আর একটা সিরিজ ওয়াইন্ডিং যেটা কি হাই সাইডে থাকে শুধু। ঠিক আছে? আচ্ছা, তাহলে কমন ওয়াইন্ডিং এর ভোল্টেজ ভিসি, প্যাচ সংখ্যা এনসি, কারেন্ট আইসি। সিরিজ ওয়াইন্ডিং এর শুধুমাত্র সিরিজ ওয়াইন্ডিং এর ভোল্টেজ ভিএসসি, প্যাচ এনএসসি, কারেন্ট আইএসসি। আচ্ছা, তাইলে আমি যদি এই ট্রান্সফরমার দিয়ে, টু ওয়াইন্ডিং দিয়ে এরকম একটা অটো ট্রান্সফরমার বানাই, তাহলে কি হবে দেখো তো। যদি আমি ভিপিটাকে কমন ধরি, যে ভিপিটাকে কমন হিসাবে আমি এখানে কনস্ট্রাক্ট করছি, তাইলে ভিপির ভোল্টেজ আর ভিসি সমান হয়ে যাবে না? ভিপির ভোল্টেজ যা, কয়েলের এই কয়েলের ভোল্টেজও তাই হয়ে যাবে। ভিপিতে যা পেস সেইটাই কি হয়ে যাবে, এনসি হয়ে যাবে। ভিপিতে যে কারেন্ট যাচ্ছে সেটাই কি এই কয়েলের কারেন্ট হয়ে যাবে, আইসি। ঠিক একইভাবে তুমি সিরিজে যদি এখানের এনএস সাইডটাকে কানেক্ট করো, তাহলে কি হবে, এখানে যতটা প্যাচ আছে এনএসসি, এটা কি হয়ে যাবে সিরিজ কয়েলের প্যাচ। তুমি তার নতুন কিছু বানাও নাই, একই জিনিসকে জাস্ট ইলেকট্রিক্যালি কানেক্ট করে অটো ট্রান্সফরমার বানাই ফেলতেছো। এখানে যে কারেন্ট গেছিল সেটা কি হয়ে যাবে, আইএসসি হয়ে যাবে। এখানে যে ভোল্টেজ ভিএস সেটা হয়ে যাবে কি, ভিএসসি। তাহলে আমি যখন একটা টু ওয়াইন্ডিং ট্রান্সফরমারকে অটো ট্রান্সফরমার বানাবো, তখন এই টার্মগুলা কোনটা কি হবে সেটা কি টু ওয়াইন্ডিং ট্রান্সফরমারের ভ্যালু দেখে দেখে এখানে বসানো যাবে। বসানোর পরে এই যে নতুন ট্রান্সফরমারটা তৈরি হলো তার আবার নিজস্ব কিছু প্যারামিটার থাকবে। সেই প্যারামিটার চারটা। একটা হচ্ছে ওভারঅল এই যে লো সাইড ভোল্টেজ, ওভারঅল হাই সাইড ভোল্টেজ, ওভারঅল লো সাইড কারেন্ট, ওভারঅল হাই সাইড কারেন্ট। হাই সাইড কারেন্টটা সিরিজ কারেন্টের সমান হবে সব সময়, অর্থাৎ যেই কয়েলটাকে সিরিজে রাখা হয়েছে পথ তো একটাই, এই কয়েলের যে ক্যাপাসিটি কারেন্ট আইএসসি, এই আইএসসি কারেন্টটা কি আইএস এর সমান হবে। অর্থাৎ যদি আইএসটাই এখানে লাগানো হয়, আইএসসি যা আইএসও তা একই হবে। কিন্তু আইপি কারেন্ট যা আইএল কারেন্ট তা নাও হইতে পারে এবং হবে না। কারণ কি দেখো তো, এই আইপি কারেন্টটা তো এই কয়েলের কারেন্ট, তাই না? আর আইএস কারেন্টটা এই কয়েলের কারেন্ট। কিন্তু এইটা কার কারেন্ট, এটা হচ্ছে দুইটার মাঝামাঝি তুমি ইলেকট্রিক্যালি কন্ট্যাক্ট করে নতুন একটা পয়েন্ট তৈরি করছো, ওই কারেন্টটা তো মুখস্থ এখানে কোথাও থেকে পাবা না। ওইটা এই পয়েন্টে কেসিএল ইউজ করে বাইর করতে হবে, কারশফ কারেন্ট ল। তাহলে এই পয়েন্টে কেসিএল কি, এই কারেন্টটা কি হয়েছে দেখো, এখানে দুই ভাগে ভাগ হয়েছে না, আইএল কারেন্টটা এসে, এটা বুঝতে পারতেছো সবাই? ইয়েস স্যার। স্যার আপনার তাইলে কার্সরের আইএল কালারটা কারেন্টটা কি চেঞ্জ করা হবে, যাবে? হ্যাঁ কার্সরের কালারটা স্যার মানে মানে মিশে যাচ্ছে তো এই কার্সর, কালারের এটা সাথে। তো ইয়ার কালার তো, এটা তো এখানে অ্যাডোব রিডারের কালার, এটা আপাতত চেঞ্জ করতে পারতেছি না, আমি তার একটু হাইলাইট করে করে দেখাচ্ছি। ফোনেও তোমরা চাইলে জুম করে নিতে পারবে আর কি। এই যে এই পয়েন্টটা, এই পয়েন্টটাতে খেয়াল করে দেখো, এই পয়েন্টটা আইএল কারেন্টটা ঢুকতেছে আর বাকি দুইটা কারেন্ট কি বের হয়ে যাচ্ছে না? তাইলে ইয়েস আইএল স্যার। কারেন্ট কোত্থেকে পাবা? আইএল কারেন্ট কি এখানে মুখস্থ কোথা থেকে আসবে, আইপি বা আইএস থেকে আসবে?
স্যার যোগফল। আসবে না তো। এই কারেন্টটা কি করতে হবে, আইসি আর আইএসসি কে যোগ করে বের করতে হবে এই ধরনের কেসে, তাই না? তাইলে অটো ট্রান্সফরমারের নিজস্ব প্যারামিটার কয়টা? এই চারটা, এই যে ভিএলআইএল, ভিএইচ, আইএস। এগুলা কিভাবে বের করতে হবে বুঝতে পারছো তো? ভিএস বের করার জন্য দুইটাকে যোগ দিতে হবে। ভিএল যেটা কমন, তার ভোল্টেজটা, ভিসি ভোল্টেজটা ভিএল এর ভোল্টেজ হবে। আর হাই সাইডের কারেন্ট কি হবে? সিরিজ ওয়াইন্ডিং এর কারেন্টের সমান হবে। অর্থাৎ এই আইএইচ কারেন্টটা কি, আমরা এখানে যে চিত্রটা আঁকা আছে সেটার জন্য আইএইচ কারেন্টটা হচ্ছে এই আইএস কারেন্টের সমান। আইএস কারেন্ট যা, আইএইচ কারেন্টও তাই, তাই না? এই চিত্রের জন্য। এখন তুমি খেয়াল করো এই ট্রান্সফরমারটাকে আমরা কিভাবে কিভাবে ইউজ করতে পারি। আমি যদি এদিকে প্রাইমারি ওয়াইন্ডিং হিসেবে ভোল্টেজ সাপ্লাই করি, এটা সেকেন্ডারি হয়ে যাবে। তখন এটা একটা কি স্টেপ আপ ট্রান্সফরমার না? এদিকে কম ভোল্টেজ দিলে এদিকে বেশি পাবে না? দেখো তো। ইয়েস স্যার। তাইলে এটা এখন স্টেপ আপ ট্রান্সফরমার হয়ে গেল, অটো ট্রান্সফরমারে স্টেপ আপ হয়ে গেল। আবার আমি যদি এদিকে ভোল্টেজ সাপ্লাই দিই, এটাকে প্রাইমারি হিসাবে ইউজ করি, তখন আমি এদিকে যদি একটা লোড কানেক্ট করি, তখন কি হয়ে যাবে? এটা একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার হয়ে যাবে না? ইয়েস স্যার। এটা একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার হয়ে যাবে তখন। তাহলে আহ, এখন এখানে খেয়াল করে দেখো, এই একই ট্রান্সফরমারকে আমরা চাইলে কি করতে পারতেছি, স্টেপ আপ বা স্টেপ ডাউন আমরা বানায় নিতে পারতেছি একটা অটো ট্রান্সফরমার মাধ্যমে। যেই ফ্যাসিলিটি আমার কি টু ওয়াইন্ডিং ট্রান্সফরমারে ছিল না? ছিল। ইয়েস স্যার। আমার সেখানেও স্টেপ আপ স্টেপ ডাউন করা যেত, তার এখানেও স্টেপ আপ স্টেপ ডাউন করা যায়। এবং এখানে আরেকটা বেশি সুবিধা কি, এখানে রেটিং এর অ্যাডভান্টেজ পাওয়া যায়। এখানে হাইয়েস্ট ভোল্টেজ রেটিং ছিল ভিপি, আর এখানে হাইয়েস্ট ভোল্টেজ রেটিং কি ভিপি প্লাস ভিএস, নাকি? দুইটা যোগ করে আমি পাচ্ছি, তার মানে অটো ট্রান্সফরমার একটা রেটিং অ্যাডভান্টেজ পাওয়া যাবে। আচ্ছা, তাহলে এই বেসিক প্যারামিটার গুলো দেখলে আমরা এখন যদি এখানে চলে আসি, এটা আমরা অলরেডি আলাপ করছি। এটাতে দেখা হয়েছে কি স্টেপ আপ স্টাইলে, তাই না? এটাকে যদি প্রাইমারি কনসিডার করো, এটা একটা স্টেপ আপ অটো ট্রান্সফরমার। আর এটাকে যদি প্রাইমারি কনসিডার করো, তাহলে এটা এখন কি একটা স্টেপ ডাউন অটো ট্রান্সফরমার, তাই না? তো এই দুইটার ইয়েস মধ্যে স্যার। একটা পার্থক্য আছে, একটু খেয়াল করো। দুইটা চিত্রেই, দুইটা অটো ট্রান্সফরমারেই, অর্থাৎ এইটা এবং এইটা, এই দুইটা চিত্রে তোমরা একটু কারেন্ট গুলার দিকে, চিহ্ন দিকে তাকাও। আইসি, আইএসসি, আইএল। আইসি আর আইএস এর দিকে তাকাইলেই হবে। দেখতে পাচ্ছ? দেখো এই কয়েলে কারেন্টটা কি হয়েছিল, যেহেতু তুমি এদিকে সাপ্লাই দিচ্ছ, কারেন্টটা এখানে এসে নিচের দিকে চলে গেছিল, তাই না? আরেকটা অংশ উপরের দিকে চলে গেছিল। এখানে তো আমাদের কারো আপত্তি নেই। নো স্যার। কিন্তু এখানে কি করছে দেখো, এখানে যখন তুমি পাওয়ার সাপ্লাই করলা, তখন কিছু কারেন্ট এই কয়েলে এইভাবে আসছে, এই কয়েলে এদিক থেকে আসছে, এসে এখানে সাম হয়ে কি লো সাইডে চলে গেছে। উভয় কেসে ওরা কোন জিনিসটাকে মেনটেন করছে দেখো তো? কারেন্টের ডিরেকশন চেঞ্জ হয়ে গেল পাওয়ার। কোন জিনিসটাকে মেনটেন করার জন্য? পাওয়ার। এই ফর্মুলাটাকে মেনটেন করার জন্য এই ঘটনাটা ঘটছে, যে উভয় ক্ষেত্রে কেসিএল এর ফর্মুলা কি থাকবে, একই থাকবে। দেখো তো দুইটা চিত্রের ক্ষেত্রে তুমি এই ফর্মুলাটাকে কেউ ভুল প্রমাণ করতে পারো কিনা? একটু মাথা খাটাও 1 মিনিট। না স্যার, ঠিকই তো আছে। আচ্ছা, তাহলে এখানে একটু আমাদের সজাগ থাকতে হবে যে এই ডিরেকশন কিন্তু আবার উল্টা, এগুলা নিয়ে মাথা নষ্ট করা যাবে না পরীক্ষায়, নাকি? স্যার এই দুইটা কি একটা স্টেপ আপের জন্য আর একটা স্টেপ ডাউনের জন্য, মানে আলাদা হ্যাঁ, আলাদা দুইটাতে? যে উপরেরটাতে যেমন তাহলে স্টেপ এটা হচ্ছে আপের কি জন্য স্টেপ, আপনার স্টেপ আপের ইকুইভ্যালেন্ট সার্কিট ট্রান্সফরমারের কানেকশন ডায়াগ্রাম, ঠিক আছে? স্টেপ আপ হিসাবে অটো ট্রান্সফরমারের কানেকশন ডায়াগ্রাম, আর এটা হচ্ছে স্টেপ ডাউন হিসেবে অটো ট্রান্সফরমারের কানেকশন ডায়াগ্রাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কনস্ট্রাকশন এবং সার্কিট গুলা সম্বন্ধে একটা আইডিয়া নিয়ে নিলাম। এখন আমরা যদি একটু ফর্মুলা দেখি, একটা ফর্মুলা তো আমরা পেয়ে গেলাম, তাই না? তাহলে ফর্মুলাটা কি, লো সাইডের কারেন্ট সবসময় কি হবে, আইএল সমান আইএসসি প্লাস আইসি হবে। অর্থাৎ লো সাইডে যে কারেন্টটা ফ্লো করবে সেটা কি হবে, দুইটা কয়েলে ভাগ হয়ে যাবে। কারণ কি দেখো তো, লো সাইডে ভোল্টেজ কম, তাহলে কারেন্ট বেশি না? ইয়েস স্যার। ট্রান্সফরমার তো পাওয়ার ফিক্স রাখে, লো সাইডে কারেন্ট কম, আহ, যদি ভোল্টেজ কম হয় তাহলে কারেন্ট বেশি, তাহলে কারেন্ট বেশি হইলে দুইটা কারেন্ট যোগ হয়ে তো এর সমান হইতে হবে, নাকি?
জি স্যার। তুমি যদি এই ডিরেকশনটা উল্টায় দাও তাহলে কি হবে? এই ডিরেকশনটা তুমি উল্টায় দিলে তখন লো সাইডে যে ভোল্টেজ কম কারেন্ট বেশি এটা আর হইলো, ট্রান্সফরমারের প্রিন্সিপালই তো আর তখন স্ট্যান্ড করলো না, তখন লো সাইডেও কারেন্ট পাওয়ার কমে চেঞ্জ যাবে না? হয়েছে। জি স্যার। হ্যাঁ, তখন ট্রান্সফরমারের যে ডেফিনেশন যে ট্রান্সফরমার ফ্রিকোয়েন্সি এবং পাওয়ারকে অপরিবর্তিত রেখে একটা ওয়াইন্ডিং থেকে আরেকটা ওয়াইন্ডিং এ পাওয়ারকে ট্রান্সফার করে। ট্রান্সফরমারের যে একটা মনে করো এটাকে তুমি ল অফ কনভেনশন বলতে পারো, এটাই তো তখন স্ট্যান্ড করলো না, তাই না? তার মানে এখানেও সেম কেস, লো সাইডে যেহেতু ভোল্টেজ কম কারেন্ট বেশি হবে, তাহলে এই কারেন্ট যেহেতু বেশি এটা এখানে এসে কি হবে? এটা যদি একই কয়েল দিয়ে চলে যায় তাহলে তো আর হইলো না, এটা দুই দিকে ভাগ হয়েছে কেন? কারণ এদিকে ভোল্টেজ বেশি, এখানে কারেন্টটাকে কমাইতে হবে পাওয়ার ফিক্সড রাখতে হইলে। এই জন্য কারেন্টটা কি হয়ে গেছে, এখানে এসে হাই সাইডে ভোল্টেজ বেশি কিন্তু কারেন্টটা কমে গেছে, কারণ একটা পোর্শন অফ কারেন্ট কি করছে, কমন ওয়াইন্ডিং দিয়ে আবার এই লো সাইডে ফেরত আসছে। ঠিক আছে? আচ্ছা, এগুলা অনেক ইনডেপথ আলোচনা করলাম, তোমরা এখানে পড়াশোনা করলে এগুলো আরো ইন ডিটেলস বুঝতে পারবা, এখানে এগুলো সম্বন্ধে একদম বিস্তারিত বলা আছে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা আর কি বলতে পারি দেখো তো। ট্রান্সফরমারের ক্ষেত্রে, টু ওয়াইন্ডিং ট্রান্সফরমারের ক্ষেত্রে আমরা কি বলতাম? ভিপি বাই ভিএস সমান আইএস বাই আইপি, নাকি? ইয়েস স্যার। ভিপি বাই ভিএস সমান আইএস বাই আইপি সমান এনপি বাই এনএস সমান এ। তো অটো ট্রান্সফরমারের ক্ষেত্রে এই ফর্মুলাটা কি দাঁড়াবে? দেখো তো। এইখানে যে ফর্মুলাটা লেখা আছে বিসি বাই বিএসসি সমান এনসি বাই এনএসসি, এটা কোত্থেকে আসছে? এটা টু ট্রান্সফরমারের উপর। ওয়াইন্ডিং ট্রান্সফরমারের ফর্মুলা না? স্বাভাবিক ট্রান্সফরমার আমরা যেটা জানি ভিপি বাই ভিএস সমান এনপি বাই এনএস, এই ট্রান্সফরমারটা তো কোনো একটা টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার থেকে বানানো হয়েছে। তার মানে ওর যে ভিসি, এই যে ভিসি এটা নিশ্চয়ই কোনো একটা ওই সিঙ্গেল ওয়াইন্ডিং ট্রান্সফরমারের, ধরো প্রাইমারি সাইড ভিপি, তাহলে এটা কি বিএস হয়ে গেল না? তাহলে এটা এনপি এটা এনএস হয়ে গেল না? টু ওয়াইন্ডিং থেকে যদি আসে তাহলে টু ওয়াইন্ডিং এর ক্ষেত্রে তো এটা সত্য, ওইটা দিয়ে তো এটা বানাইছো, নাকি? ইয়েস স্যার। ঠিক একইভাবে কারেন্টের ফর্মুলাও কি টু ওয়াইন্ডিং এর কি হবে? এনপি বাই এনএস সমান আইএস বাই একই হওয়ার আইপি। কথা। তাহলে আমরা কি করছি, এখন তো আর পি এখানে লাগানোর পরে কি আর এনপি আর এনএস আছে? এখানে আমার লাগানোর পর তো আমি নাম পাল্টাই দিছি, তাই না? তাহলে আমার এই এনসিটা ভিসিটা কি, ভিসিটা ধরো হচ্ছে অ্যাকচুয়ালি ভিপি, আর ভিএসিটা ভিএস টু ওয়াইন্ডিং এর ক্ষেত্রে, তাহলে ভিপি বাই ভিএস সমান এনপি বাই এনএস, তাই না? তাহলে এনপি বাই এনএস সমান আইএস বাই আইপি। তাহলে টু ওয়াইন্ডিংটা এখানে কানেক্ট করার পরে ওদের এই অটো ট্রান্সফরমারের নোটেশন দিয়ে ফর্মুলাটাকে জাস্ট রিফ্রেশ করা হয়েছে, এখানে নতুন কিছু আবিষ্কার করা হয় নাই। বুঝা গেছে? জাস্ট নোটেশন গুলা চেঞ্জ। তুমি সি কে কল্পনা করো পি আর এসি কে কল্পনা করো এস, তাহলে দেখবা সিঙ্গেল ওয়াইন্ডিং ট্রান্সফরমার টু ওয়াইন্ডিং ট্রান্সফরমারের সাথে মিলে যাচ্ছে, ভিপি বাই ভিএস সমান এনপি বাই এনএস সমান আইএস বাই আইপি। তাহলে এতটুকু তো আমাদের আপত্তি নেই, আমরা জাস্ট কি করলাম, নোটেশন গুলা চেঞ্জ করে নিলাম। এখন এখানে একটু আমাদের বুঝতে হবে, দেখো আমরা একটু আগে কি করছি, ভিসিটাকে আমরা কি করছি, লো ওয়াইন্ডিং লো সাইড হিসেবে কনসিডার করছি, তাই না? দেখো তো এই কমন সাইডটা কি লো সাইডের ভোল্টেজ না? তাইলে আমি কি বলতে পারি, বিসি যে কথা ভিএল একই কথা, তাই না? বুঝতে পারতেছ? ইয়েস স্যার। ভিপি যে কথা ভিএল একই কথা, তাহলে ভিএস মানে কি, ভিএস কি হবে, এই দুইটা ভোল্টেজের যোগফল হবে না? তাহলে আমরা কি বলতে পারি, ভিএল আর ভিসি একই কথা, আর ভিএস কি দুইটা ভোল্টেজের যোগফল, তাই না? তাহলে আমি একটা ফর্মুলা পাইলাম। আবার ওই মাঝখানের পয়েন্টটাতে কারশফ কারেন্ট ল ইউজ করে আমি এই ফর্মুলাটা পাইলাম যে আইএল সমান কি আইসি প্লাস আইএসসি। লো সাইডের কারেন্ট কি হবে, অবশ্যই দুইটা কয়েলের যোগফল হবে, যেহেতু লো সাইডে হাই কারেন্ট থাকে। আর হাই সাইডের কারেন্ট কি হবে, সিরিজ কয়েলের কারেন্টের সমান, যেহেতু একটাই পথ, তাই না? তাহলে এই পয়েন্ট থেকে আমি কি বলতে পারি, লো সাইডের কারেন্ট হচ্ছে দুইটার যোগফলের সমান, আর হাই সাইডের কারেন্ট কি, হাই সাইডের এই কারেন্টটা এই সিরিজ কয়েলের কারেন্টের সমান, তাই না? অর্থাৎ এই দুইটা ফর্মুলাই নিচে আবার লেখা হয়েছে। তাহলে অটো ট্রান্সফরমারের ক্ষেত্রে আমরা এখানে এই যে ফর্মুলাগুলো পাইলাম, এতটুকুর মধ্যে কি কারো আপত্তি আছে? এই যে 2.73 পর্যন্ত
এগুলা কিন্তু সব আগের জিনিস, জাস্ট নোটেশন আচ্ছা গুলা চেঞ্জ করে করে বসানো হয়েছে। ঠিক আছে, আচ্ছা, গেল। এখন আমরা দেখি, আমরা এখন একটা ডেরিভেশনের দিকে যাচ্ছি। আমরা কি বললাম, হাই সাইডের ভোল্টেজ কি অবশ্যই দুটো ওয়াইন্ডিং এর ভোল্টেজের সমান, এটা আমরা মানি। এবং আমরা শুরুতে টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার থেকে একটা ইকুয়েশন নিয়ে আসছিলাম যে বিসি বাই ভিএসসি সমান এনসি বাই এনএসসি, তাই না? এইখান থেকে তুমি যদি ভিএসসি সমান কি হবে সেটা বের করতে চাও, বলো তো কি হবে? এই ফর্মুলাটা থেকে ভিএসসি সমান কি বলা যায়? তো এনসি বাই ভিএসসি এনএসসি যদি নিচে আছে ইন্টু তাহলে এই ভিসি। পাশে উপরে নিয়ে যাও, তাহলে ভিএসসি সমান কি হবে? এনএসসি বাই এনসি ভিসি নাকি? ইয়েস স্যার। তাইলে আমি এখন কি করতেছি দেখো, এই জায়গাতে ভিএসসির জায়গাতে ভিএসসির ফর্মুলাটা বসাই দিচ্ছি জাস্ট এখান থেকে নিয়ে। তাহলে ভিএস সমান ভিসি প্লাস এনএসসি বাই এনসি ভিসি নাকি? জাস্ট ভিএস এর মানটা এখানে বসাই দিলাম। ঠিক আছে, এরপরে কি করলাম, আমরা জানি যে কমন সাইডের ভোল্টেজটা কার সমান? লো সাইডের ভোল্টেজের সমান। যেহেতু আমি ওভাবে এটাকে কনস্ট্রাক্ট করছি, লো সাইডটাকে কমন সাইডের ভোল্টেজ ধরছি, তাইলে এখানের ভিসিটাকে এখানে কি বানিয়ে দিলাম? জাস্ট ভিএল বানিয়ে দিলাম। ভিসিটাকে ভিএল বানিয়ে দিলাম, বাকি সবকিছু আগের মতো নাকি? তাহলে এখন দেখো এই দুইটার মধ্যে কি আছে, দুইটা একটা আছে ভিএল আর একটা এনএসসি এনসি বাই ভিএল। এখন এই দুইটাকে তুমি আরেকটু সিম্পলিফাই করো, লসাগু নাও। দুইটার মধ্যে তো ভিএল কমন, ভিএলটা কমন নিয়ে নাও, এনসিটা নিচে চলে আসবে, এনসি দিয়ে 1 কে গুণ দিলে কি হবে? এনসি। আর এটা যেহেতু উপরে এনএসসি আছে সেটা উপরে চলে আসবে, তাহলে এনএসসি প্লাস এনসি বাই এনসি ভিএল। তাহলে ফাইনালি আমার ফর্মুলা কি দাঁড়ালো? ভিএল বাই ভিএইচ সমান এনসি বাই এনএসসি প্লাস এনসি। অর্থাৎ ফর্মুলাটা ট্রান্সফরমারের মতো হয়ে গেল। কিভাবে? আমি একটু চিত্রের পাশে যদি লিখি তাহলে তোমাদের আরো ক্লিয়ার হবে। ভিএল বাই ভিএইচ, আচ্ছা এটাকে এইচ ধরে নাও, এখানে একটু লিখতে সমস্যা হচ্ছে। ভিএল বাই আচ্ছা, ওরা লাস্টে কি সব একসাথে দিছে কোথাও? আচ্ছা আমি তাহলে একটা কাজ করি, এখন দেখো তো এই ফর্মুলাটা তোমরা বুঝতে পারো কিনা। লো সাইডের ভোল্টেজ ডিভাইডেড বাই হাই সাইডের ভোল্টেজ, লো সাইডের ভোল্টেজ ডিভাইডেড বাই হাই সাইডের ভোল্টেজ সমান কি? লো সাইডের ওয়াইন্ডিং এনসি, লো সাইডের ওয়াইন্ডিং এনসি ডিভাইডেড বাই হাই সাইডের ওয়াইন্ডিং, হাই সাইডের ওয়াইন্ডিং কি? দুইটা যোগফল না? এনসি প্লাস এনএসসি। তাহলে টু ওয়াইন্ডিং ইয়েস এর স্যার। মতো হয়ে গেল না ফর্মুলা? টু ওয়াইন্ডিং এ কি ছিল? যেই সাইডের ভোল্টেজ ডিভাইডেড বাই এক সাইডের ভোল্টেজ ডিভাইডেড বাই আরেক সাইডের ভোল্টেজ সমান ওই সাইডের প্যাচ ডিভাইডেড বাই অপর সাইডের প্যাচ। তাহলে একই হয়ে গেল না ফর্মুলা? কোনো পার্থক্য জি আছে স্যার। টু ওয়াইন্ডিং এর সাথে? না। কোনো পার্থক্য কিন্তু নাই, জাস্ট নোটেশনে কি হয়েছে, একটু চেঞ্জ আসছে। তাহলে অটো ট্রান্সফরমারের ক্ষেত্রে আমরা কি বলতে পারি? ভিএল বাই ভিএইচ সমান এনসি বাই এনএসসি প্লাস এনসি ইকুয়াল টু, কারেন্ট কি হয় আবার উল্টা হয় না? কারেন্ট হয়ে যাবে কি? আইএইচ বাই আইএল। তাহলে কারেন্ট এই জায়গাতে কি চলে আসবে? ইকুয়াল টু আইএইচ বাই আইএল। অর্থাৎ আমাদের যে সিঙ্গেল ওয়াইন্ডিং ট্রান্সফরমারের যে টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার যে ফর্মুলা ছিল ওইটার সাথে অটো ট্রান্সফরমার ফর্মুলায় জাস্ট কি এরকম নোটেশনের জাস্ট চেঞ্জ। এরপরে আমরা কি করলাম, এই যে 2.72 থেকে নিচে একই প্রমাণটা করা হয়েছে কারেন্টের জন্য। ঠিক আছে, জাস্ট কারেন্টের নোটেশন গুলো চেঞ্জ করে করে কারেন্টের ফর্মুলা কি হয়ে গেল? আইএল বাই আইএইচ সমান এনএসসি প্লাস এনসি বাই এনসি। তাহলে এখন তুমি 2.76 আর 2.79 দেখো তো দুটার মধ্যে কেউ কোনো মিল খুঁজে পাও কিনা? যে মিল আগে দেখতে পারবা সে হ্যান্ড রেজ করবা।
কেউ কোনো মিল দেখতে পাইছো 7-6 আর 7-9 এর মধ্যে? জি স্যার। মিলটা হচ্ছে কি, দেখো এই জিনিসটা জাস্ট রেসিপ্রোকাল আকারে আছে, তাই না? এনসি বাই এনএসি প্লাস এনসি, এখানে রেসিপ্রোকাল স্টাইল আছে। তাইলে দুইটা ফর্মুলাকে একসাথে করে আমি কি বলতে পারি? VL by VH is equal to NC by NSC plus NC is equal to IH by IL, নাকি? তাই না? অর্থাৎ একটু আগে আমি যেটা বললাম যে এখানে আমরা ইকুয়াল টু দিয়ে কি লিখতে পারি, IH বাই IL। অর্থাৎ ট্রান্সফরমারের টু ওয়াইন্ডিং ট্রান্সফরমারের ভোল্টেজ আর কারেন্টের ইকুয়েশনের যে নেচার, এটা নেচারও একই, জাস্ট নোটেশন গুলো একটু চেঞ্জ করা আছে। এই নোটেশন গুলো আমাদের একটু জানতে হবে। আর এই ডেরিভেশনটা ইম্পর্টেন্ট, এটাও একটু আমাদেরকে বুঝতে হবে। এতটুকু পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা? তা অটো ট্রান্সফরমার কি স্যার শেল টাইপ ট্রান্সফরমার? অটো ট্রান্সফরমার শেল টাইপও হতে পারে, কোর টাইপও হতে পারে। এখানে পার্থক্যটা কোথায়? জাস্ট আমি কানেকশনটা কিভাবে দিলাম, ইলেকট্রিক্যাল কানেকশনটা কিভাবে দিলাম, তার উপরেই পার্থক্য, নাকি? তুমি একটা কোর টাইপ ট্রান্সফরমার দিয়েও কি করতে পারবা? কোর টাইপ টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার দিয়ে অটো ট্রান্সফরমার বানাইতে পারবা, শেল টাইপ টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার দিয়ে অটো ট্রান্সফরমার বানাইতে পারবা। আবার নিজে এই দুইটা বাদ দিয়ে একটা সিঙ্গেল কোরের উপরে পুরা একটা কয়েল এভাবে পেঁচাইলা, সিঙ্গেল একটা কোরে, একটা ক্লোজ একটা কোরে পুরা একটা কয়েল পেঁচাইয়া মাঝখান থেকে একটা ট্যাপ বার করলা, তাও সেটা কি হয়ে গেল, একটা অটো ট্রান্সফরমার হয়ে গেল। এটা তো জাস্ট ইলেকট্রিক্যাল কানেকশনের চেঞ্জ, এখানে তো মেকানিক্যাল কনস্ট্রাকশনের কোনো চেঞ্জ নাই। ক্লিয়ার? জি স্যার। স্যার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার আমি যদি একটা ট্রান্সফরমার থেকে 10টা ট্যাপ বের করি তাহলে কি স্যার আমার প্রাইমারি সাইড আর সেকেন্ডারি সাইডের প্রতিটা ট্যাপের পাওয়ার সমান থাকবে, নাকি স্যার 10টা ট্যাপের পাওয়ার সাম করে এটা তুমি সেম থাকবে? অ্যাকচুয়ালি যখন ড্র করবা তখন এটা সম্বন্ধে বলা যাবে আর কি, তুমি ড্র করে এরপরে আনলে, কারণ এখানে কোয়েশ্চেনের এইভাবে অ্যান্সার দেওয়াটা একটু রং হয়ে যাবে আর কি। তুমি ড্র করে ট্যাব বের করে কোথায় পাওয়ার সাপ্লাই করতেছো আর কোথা থেকে রিসিভ করতেছো এটা যখন ডিফাইন করে দিবা, তারপরে এটা সম্বন্ধে কমেন্ট করা যাবে। ঠিক জি আছে? স্যার। তুমি এরকম একটা ড্র করে নিয়ে আসি, এবং এটা কিন্তু ইউজ করা হয় ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারে, এরকম ট্যাপ চেঞ্জিং ট্রান্সফরমারে ইউজ করা হয়। ঠিক আছে? ওকে স্যার। স্যার। তখন তুমি যেই ট্যাপ থেকে যেই ট্যাপে প্রাইমারি দিচ্ছ, যেই ট্যাপ থেকে যেই ট্যাপে সেকেন্ডারি রিসিভ করতেছো, অতটুকু ট্যাপ টু ট্যাপ পাওয়ার আবার ফিক্স থাকবে আর কি, আইডিয়াল কেসে। যেই বুঝতে ট্যাপ পারছি টু ট্যাপ প্রাইমারি কনসিডার করে ভোল্টেজ দিলা, যেই ট্যাপ টু ট্যাপ সেকেন্ডারি কনসিডার করে পাওয়ার রিসিভ করলা, অতটুকু ট্যাপ টু ট্যাপ পাওয়ার কি হবে, ল অফ সমান কনভেনশন থাকবে। ফলো করবে। জি স্যার। ঠিক আছে? এবং এটা ইউজ করা হয়, এটা তোমরা একটু স্টাডি করতে পারো, যদিও এটা আমরা আমাদের এই কোর্সে অত ইন ডেপথে যাব না। স্যার এটা কি ওএলটিসি, বলা হয়, ট্যাপ টু ট্যাপ ট্রান্সফর্ম কি? ওএলটিসি অনলোড ট্যাপ ওএলটিসি। চেঞ্জিং ট্রান্সফরমার, এবং এটা খুবই পপুলার একটা ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার, বাংলাদেশে প্রচুর ইউজ হয়। জি স্যার। অনলোডে ট্যাপ চেঞ্জ করা যায়, আবার অফলোডও আছে। অফলোড ট্যাপ চেঞ্জিং ট্রান্সফরমার আছে, অনলোডও আছে। অনলোডটা একটু বেশি পপুলার, যেহেতু লোড থাকা অবস্থাতে ট্যাপ চেঞ্জ করা যায়, এবং ওখানে পাওয়ার টু পাওয়ার এরকম ইকুয়েশন আছে আর কি। আচ্ছা, এতটুকু পর্যন্ত আর কোনো প্রশ্ন? ওকে, তাহলে আমরা এখন অটো ট্রান্সফরমারই দেখবো। এখন আমাদের তো ভোল্টেজ আর কারেন্ট সম্বন্ধে অটো ট্রান্সফরমারের সবকিছু বোঝা শেষ, এখন আমরা পাওয়ার নিয়ে দেখবো যে অটো ট্রান্সফরমার পাওয়ারটা কেমন হয়। অটো ট্রান্সফরমারের প্রাইমারি ওয়াইন্ডিং এর ভোল্টেজ যদি ভিএল হয়, কারেন্ট যদি আইএল হয়, এবং ওখানে যদি আমি ইনপুট হিসেবে প্রাইমারি হিসেবে পাওয়ার সাপ্লাই করি, তাহলে ইনপুট পাওয়ার কি হবে? অ্যাপারেন্ট পাওয়ার, দুইটা পাওয়ার যোগফল, দুইটা পাওয়ারের গুণফল, ভিএল আইএল, নাকি? হাই সেটকে যদি তুমি সেকেন্ডারি হিসেবে কনসিডার করো আর লো সাইডকে প্রাইমারি হিসেবে কনসিডার করো, তাহলে আউটপুট পাওয়ার কি হবে? ভিএইচ আইএইচ, তাই না? তাহলে জি স্যার। ট্রান্সফরমারের ল অফ কনভেনশন অনুযায়ী ইনপুট আর আউটপুট পাওয়ার কি হয় সবসময়? সেম। সমান হয়। তাহলে আমরা কি বলতে পারি? এস ইনপুট সমান এস আউটপুট সমান এস ইনপুট আউটপুট। তাহলে এই দুইটা থেকে আমরা কি বলতে পারি? ইনপুট আর আউটপুটের পাওয়ার সমান। এখন আমরা আবার একটু নোটেশনের দিকে তাকাই। আমরা যদি ট্রান্সফরমারের ওয়াইন্ডিং এর পাওয়ার গুলা দেখি, এটা তো আমি ওভারঅল সিনারিও দেখলাম, নাকি? পুরা একটা অটো ট্রান্সফরমারের ইনপুটের পাওয়ার, পুরা একটা অটো ট্রান্সফরমারের আউটপুটের পাওয়ার, নাকি? এখন আমি যদি শুধু কয়েল অনুযায়ী দেখি,
এখানে কয়েল কয়টা ছিল? দুইটা কয়েল না? একটু আগে আমি যেটা বললাম সেটা হচ্ছে কি ভিএইচআইএস হচ্ছে এই জায়গার ভোল্টেজ কারেন্ট, ভিএল হচ্ছে এই জায়গার ভোল্টেজ কারেন্ট। আর আমি যদি এই কয়েল আর এই কয়েলের সাথে কনসিডার করি, এই কয়েলের টার্ন এনসি, কারেন্ট আইসি, এখানে টার্ন এনএসসি, কারেন্ট আইএসসি, এদের পাওয়ারের সম্পর্কটা কেমন? এদেরকে যদি আমি একটা টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার থেকে বানাই থাকি, অ্যাকচুয়ালি একটা টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার দিয়ে, তাহলে আমি তার ক্ষেত্রে কি বলতে পারি দেখো তো? তার ক্ষেত্রে আমি কি বলতে পারি? ভিসিআইসি সমান ভিএসি আইএসি বলতে পারি না? একটা কয়েলের ভোল্টেজ আর কারেন্ট অপর কয়েলের ভোল্টেজ আর কারেন্টের কি হবে? গুণফলের সমান হবে। নাকি? ইয়েস স্যার। একটু আগে দেখছি ফুল সিনারিও, আর এইটা যে ট্রান্সফরমার থেকে বানায় নিয়ে আসলাম তার ক্ষেত্রে তো এই কনভেনশনটা ঠিক ছিল নাকি? তুমি চিন্তা করো, এই ট্রান্সফরমারটা কাকে দিয়ে বানাইলা? এই ট্রান্সফরমারটা তো এরকম একটা সিঙ্গেল ওয়াইন্ডিং ট্রান্সফরমার দিয়ে বানাইছিলা নাকি? তাহলে এই ওয়াইন্ডিং এই ট্রান্সফরমার ক্ষেত্রে ওর ভোল্টেজ আর ওর কারেন্টের গুণফল আর ওর ভোল্টেজ ওর কারেন্টের গুণফল সমান ছিল না? ইয়েস স্যার। জি ইনপুট স্যার। পাওয়ার আউটপুট পাওয়ার সমান ছিল না? ওর ভিপিআইপি আর ওর ভিএসআইএস সমান ছিল। তো ওর ভিপিআইপি ভিএসআইএস গুলা এখানে এসে কি হয়ে গেছে? ভিসিআইসি আর ভিএসসি হয়ে গেছে না? তাহলে টু ওয়াইন্ডিং ট্রান্সফরমারের ক্ষেত্রে আমি কি বলতে পারি? ভিসিআইসি ইজ ইকুয়াল টু ভিএসসি আইএসসি। এটা হচ্ছে কি এস ওয়াইন্ডিং। তার মানে একটা টু ওয়াইন্ডিং ট্রান্সফরমারের ক্ষেত্রে এই লটা সত্যি। আর অটো ট্রান্সফরমারের ক্ষেত্রে আমরা কি বলতে পারি? ভিএইচআইএইচ ইজ ইকুয়াল টু ভিএলআইএল। দুই ধরনের পাওয়ারের ফর্মুলা আমরা পেয়ে গেলাম। তো এই দুই ধরনের পাওয়ারের মধ্যে আমরা যদি এখন একটা সম্পর্ক তৈরি করতে চাই, টু ওয়াইন্ডিং ট্রান্সফরমারের ক্ষেত্রে কি? ভিসিআইসি ভিএসসি আইএসসি। আর অটো ট্রান্সফরমারের ক্ষেত্রে কি? ভিএইচআইএস সমান ভিএলআইএল। এখন দেখো, আমরা এস ওয়াইন্ডিং টু ওয়াইন্ডিং এস ডাব্লিউ মানে টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার বোঝানো হচ্ছে। একটা টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার যদি ভিসিআইসি সমান হয়, অটো ট্রান্সফরমার বানানোর পরে আইসি সমান কি হয়ে গেছে? আইএল মাইনাস আইএইচ হয়ে গেছে না? অটো ট্রান্সফরমার বানানোর পরে এই যে এই ফর্মুলা থেকে আইসি সমান কি হয়ে গেছে? আইসি সমান কি একটা থেকে আরেকটা বিয়োগ না কারেন্ট? জি স্যার। জি স্যার। তাহলে এই জিনিসটা যদি আমি এখানে প্লেস করে দেই যে আইসি সমান আইএল মাইনাস আইএইচ, তাহলে কি হয়ে গেল? ভিএলআইএল মাইনাস ভিএলআইএইচ। এটাকে আমরা যদি আরেকটু এক্সটেন্ড করি, আমরা আইএইচ মানে কি জানি? আইএইচ মানে হচ্ছে এনসি বাই এনএসি প্লাস এনসি ইন্টু আইএল। আইএইচ মানে হচ্ছে কি? আইএল ইন্টু এনসি বাই এনএসি প্লাস এনসি। এটা কোথেকে আসলো? এটা আসলো এই যে 2.79 থেকে। আইএইচ মানে কি হবে? চিন্তা করো, আইএইচ মানে কি হবে? আইএইচ কে ওইদিকে পাঠিয়ে দাও, এটাকে এদিকে নিয়ে আসো, আইএল ইন্টু এনসি বাই এনএসি প্লাস এনসি হয়ে যাবে না? জি স্যার। তাহলে তুমি এখানে জাস্ট কি করতেছো? আইএইচ এর মানটা জাস্ট এখানে বসাই দিলা। তাহলে আইএইচ সমান কি? আইএল ইন্টু এনসি বাই এনসি প্লাস এনএসি। এবার এখান থেকে দেখো উভয় ক্ষেত্রে কি আছে? ভিএলআইএল কমন আছে, কমন নিয়ে নাও। তারপর নিচে লসাগু করো। লসাগু করার পরে কি পাচ্ছ? ভিএলআইএল ইন্টু এনএসসি বাই এনএসসি প্লাস এনসি। এখন ভিএলআইএল মানে কি? আমরা একটু আগে বলে আসছিলাম, ভিএলআইএল মানে কি? ইনপুট আউটপুট না? এই যে এসআইও। তাহলে আমি ভিএলআইএল সমান কি বসাই দিলাম? এসআইও। কোথেকে পাইছি এটা? এই যে 2.82 থেকে, তাই না? আর এখানে কি আসলো? এনএসসি বাই এনএসসি প্লাস এনসি। তার মানে একটা টু ওয়াইন্ডিং ট্রান্সফরমারের পাওয়ার আর একটা অটো ট্রান্সফরমার পাওয়ার, এর মধ্যে কি একটা পাওয়ারের সম্পর্ক নিয়ে আসছি। সম্পর্কটা কেমন? সম্পর্কটা হচ্ছে একটা টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার পাওয়ার ডিভাইডেড বাই, সরি, একটা অটো ট্রান্সফরমার পাওয়ার ডিভাইডেড বাই একটা টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার পাওয়ার ইজ ইকুয়াল টু কি? এনএসসি প্লাস এনসি বাই এনএসি। একটা ফর্মুলা তৈরি হয়ে গেল। তো তার মানে এখান থেকে আমরা কি বুঝতেছি? এই সাইডের যে ভ্যালুটা আছে, দেখো তো, এটা সবসময় একের চেয়ে বড় হবে না? এটা কি একের চেয়ে বড় হবে? ইয়েস স্যার। এটাতে কারো আপত্তি আছে যে এটা একের চেয়ে ছোট হবে? নাই। তাহলে দেখো এখান থেকে আমরা বুঝতে পারতেছি একটা অটো ট্রান্সফরমারের পাওয়ার কি হবে? সেম কনস্ট্রাকশনে, সেম মেটেরিয়ালে, সেম ওয়াইন্ডিং, সেম কারেন্ট, সেম পাওয়ারের একটা টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার থেকে যদি আমরা একটা অটো ট্রান্সফরমার তৈরি করি,
তাহলে অটো ট্রান্সফরমার কি করতে পারবে? বেশি পাওয়ার হ্যান্ডেল করতে পারবে না। SW-টা ওইদিকে পাঠিয়ে দাও। SW-র সাথে আরো একের চেয়ে একটা বড় সংখ্যা গুণ করলে কি হবে? অটো ট্রান্সফরমার পাওয়ারের সমান হবে। তার মানে একটা অটো ট্রান্সফরমার কি করতে পারে? সবকিছু কনস্ট্রাকশনাল পার্সপেক্টিভে চিন্তা করলে একটা অটো ট্রান্সফরমার একটা টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার থেকে বেশি পাওয়ার হ্যান্ডেল করতে পারে। তো তার একটা এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে। ধরো তোমার কাছে একটা উম, এই যে বলা হচ্ছে 5000 kVA একটা অটো ট্রান্সফরমার আছে। সেটা কি করতেছে? 110 kV সিস্টেমকে 138 kV সিস্টেমে কানেক্ট করতেছে। NC/NSC টার্ন রেশিও হচ্ছে 110:28। Such an auto transformer actually would have windings rated। ঠিক আছে, তাহলে দেখো একটা অটো ট্রান্সফরমারের রেটিং কত ছিল? 5000 kVA, তাই না? খেয়াল করো, একটা অটো ট্রান্সফরমারের রেটিং ছিল 5000 kVA। এই 5000 kVA এর রেটিংটা এখানে কি হয়ে গেল দেখো তো? টু ওয়াইন্ডিং এর ক্ষেত্রে 1000 kV হয়ে গেল না? তার মানে একটা অটো ট্রান্সফরমার টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার থেকে কত গুণ বেশি পাওয়ার হ্যান্ডেল করলো? এটা ছিল কোথায় 5000, কোথায় 1015। 5 গুণ। তাহলে এই অলমোস্ট 5 জিনিসটা গুণ। একটু দেখতে থাকো এবং একটু চিন্তা করো এই টপিকটা। আমি জাস্ট একটা 2 মিনিটের ব্রেক দিচ্ছি। তো 2.7 এখানে কি বলা হচ্ছে? এ 100 VA 120/12 volt ট্রান্সফরমার ইজ ইউজ টু কানেক্টেড সো ফার এস টু ফর্ম এ স্টেপ আপ অটো ট্রান্সফরমার। তার মানে এটা হচ্ছে একটা সিঙ্গেল ওয়াইন্ডিং ট্রান্সফরমারের রেটিং দেওয়া আছে। এইটাকে কানেকশন করে কি বানাইতে হবে? একটা অটো ট্রান্সফরমার বানাইতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এগুলা কি একটা টু ওয়াইন্ডিং ট্রান্সফরমারের রেটিং, আর আমরা যেটা বানাবো সেটা হবে একটা অটো ট্রান্সফরমার এবং সেটা স্টেপ আপ হইতে হবে। ঠিক আছে, আচ্ছা। এ প্রাইমারি ভোল্টেজ অফ 120 ভোল্ট ইজ অ্যাপ্লাইড। তাহলে এখন প্রাইমারি ভোল্টেজ পেয়ে গেছি কার? অটো ট্রান্সফরমারের। অটো ট্রান্সফরমার প্রাইমারি ভোল্টেজ 120। হোয়াট ইজ দ্য সেকেন্ডারি ভোল্টেজ অফ দ্য ট্রান্সফরমার? এখন তুমি এই ট্রান্সফরমারটা বানাও। আমি বানাইলাম, কি করলাম? একটা টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার দিয়ে একটা অটো ট্রান্সফরমার আঁকলাম। তাহলে এই অটো ট্রান্সফরমার প্রাইমারি 120 দিলাম। তাহলে সেকেন্ডারি কি হবে? এটা যদি 120 হয় তাহলে 120, এই কয়েলটা 120, তাহলে এই কয়েলটা কত? NSC কত হবে ভোল্টেজ? কে বলতে পারবা NSC এর ভোল্টেজ কত হবে? এই ওয়াইন্ডিং এর ভোল্টেজ কত হবে? এটা যদি 120 হয় তাহলে 12 এইটার ভোল্টেজ কত হবে? 12 তো 12। 12 ভোল্ট। 12 তাহলে ভোল্ট 120 আর 12 12, ভোল্ট। তাহলে এটা কি হবে? 120 যোগ 12। হাই সাইডের ভোল্টেজ কত হবে? 120 যোগ 12, 132 ভোল্ট। বুঝতে পারছো? তো আমি যেভাবে বললাম এভাবে ডাইরেক্ট যোগ দিয়েও করতে পারো, আবার চাইলে এই ফর্মুলা দিয়েও করতে পারো, আমরা যে ফর্মুলা শিখলাম। আচ্ছা, আমি যেহেতু এখানে এভাবে দেখানো আছে আমি ডিফারেন্ট ওয়েটা বলে দিলাম আর কি, ওইটা অপেক্ষাকৃত সহজ। তাহলে আমাদের এ নাম্বারের কাজ শেষ। এতটুকুতে কার কোনো প্রশ্ন আছে? নাই? ওকে, না স্যার। হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ভোল্ট এম্পিয়ার রেটিং ইন দ্য মোড অফ অপারেশন? এখানে ম্যাক্সিমাম ভোল্ট এম্পিয়ার রেটিং কত? তো ম্যাক্সিমাম ভোল্ট এম্পিয়ার রেটিং আমরা কিভাবে বের করি? কে বলতে পারবা? S সমান VI দেয় স্যার। হ্যাঁ, আমরা কি করতে পারবো? এইখানের ভোল্টেজ আর এখানে কারেন্ট গুণ দিতে হবে, অথবা এখানে ভোল্টেজ এখানে কারেন্ট গুনতে হবে। দুইটা গুণ দিলে আমরা কি পাবো? ভোল্ট এম্পিয়ার রেটিং পেয়ে যাব। আচ্ছা, তাহলে দেখো তো এই NSC কয়েলটা যদি 12 ভোল্ট হয় এর কারেন্ট কত? এই কয়েলের কারেন্ট কত? এখানে খেয়াল করো তো, 100 VA কে 12 দিয়ে ভাগ দিলে 12 সাইডের কারেন্ট পাবা না? 100 কে যদি 12 দিয়ে ভাগ দাও 12 ভোল্টের সাইডে কারেন্ট পাবা, আর 100 VA কে 120 দিয়ে ভাগ দিলে 120 ভোল্টের সাইডে কারেন্ট পাবা। তাহলে 12 ভোল্টের সাইডের কারেন্ট কত? 100/12, তাই না? তাহলে এই সিরিজ সাইডের কারেন্ট কত? 100/12, কত? 8.33 এম্পিয়ার। তার মানে এই কয়েলে 8.33 এম্পিয়ার কারেন্ট যাচ্ছে, অর্থাৎ IS কত? 8.3 এম্পিয়ার। তাহলে VSIS কত? এ নাম্বার প্রশ্নে VS পাইছি 132, আর এখন IS পাইলাম 8.33, নাকি? তাহলে এই দুইটা গুণ দিলে আমরা কি পেয়ে যাব? ওভারঅল যে পাওয়ার সেটা পেয়ে যাব। দেখো তো এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা? এটাও খুব ইজি, জাস্ট গুণ টুন দেওয়া আর কি। আমরা ম্যাক্সিমাম ওর পাওয়ার রেটিংটা পেয়ে গেলাম। বি শেষ। সিতে কি বলা হচ্ছে? ক্যালকুলেট দ্য রেটিং অ্যাডভান্টেজ অফ দিস অটো ট্রান্সফরমার কানেকশন ওভার দ্য ট্রান্সফরমার্স রেটিং ইন কনভেনশনাল এত বা এত অপারেশন। অর্থাৎ আমি যে একটা সিঙ্গেল টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার দিয়ে একটা অটো ট্রান্সফরমার বানালাম, এই অটো ট্রান্সফরমারটা কত বেশি পাওয়ার হ্যান্ডেল করতে পারতেছে?
অর্থাৎ অটো ট্রান্সফরমারের পাওয়ার ডিভাইডেড বাই টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার পাওয়ার, এই দুইটা পাওয়ার অনুপাতের আরেক নাম হচ্ছে রেটিং অ্যাডভান্টেজ। ঠিক আছে, তাহলে আমরা রেটিং অ্যাডভান্টেজের ফর্মুলাটা দেখি। রেটিং অ্যাডভান্টেজের ফর্মুলা কি? অটো ট্রান্সফরমার পাওয়ার ডিভাইডেড বাই টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার পাওয়ার। আর এটার আরেকটা ওয়াইন্ডিং এর সাথে ফর্মুলা আছে এনএসসি প্লাস এনসি বাই এনএসসি। একটু আগে এটা আমরা ডেরিভেশনে দেখছি। তাহলে তুমি ওয়াইন্ডিং থেকেও বাইর করতে পারো ওয়াইন্ডিং এর সংখ্যা দিয়ে, অথবা ওয়াইন্ডিং এই ফর্মুলার সাথে আবার ভোল্টেজের রিলেশন আছে না, এই ওয়াইন্ডিং এর জায়গায় ভোল্টেজের মানগুলো বসে দিয়ে বের করতে পারো, অথবা পাওয়ার যদি সরাসরি জানো দুইটা পাওয়ারকে ভাগ দিয়েও বের করতে পারো। তাহলে আমরা দুইটা স্টাইলে দেখি। প্রথমে পাওয়ারকে ভাগ দেই। দেখো টু ওয়াইন্ডিং এর পাওয়ার একটু আগে আমরা পাইলাম 1100 ভিএ, আর সিঙ্গেল ওয়াইন্ডিং প্রশ্নেই দেওয়া আছে 100 ভিএ। তাহলে দুটো ভাগ দাও, রেটিং অ্যাডভান্টেজ কত? 11। তাহলে সি এর আনসার শেষ। অথবা আমরা যদি আবার ফর্মুলা দিয়ে করি, টু ওয়াইন্ডিং এর পাওয়ার ডিভাইড বাই সিঙ্গেল ওয়াইন্ডিং এর পাওয়ার, এটার ওয়াইন্ডিং এর টার্নের সাথে ফর্মুলা কি? এনএসসি প্লাস এনসি বাই এনএসসি, এই দুইটার অনুপাত। এখন এনএসসি প্লাস এনসি এগুলোর মান কি তুমি জানো? জানো না তো? প্রশ্নে কোথাও বলা আছে টার্ন কয়টা? নো স্যার। বলা নাই, কিন্তু ভোল্টেজ বলা আছে 120/12। তো এই ভোল্টেজ আর এই টার্ন এরা কি আবার সমানুপাতিক না? জি স্যার। জি স্যার। যেই সাইডের ভোল্টেজ সেইটা সাইডের টার্নের সাথে সমানুপাতিক। তো এরকম সমানুপাতিক যদি রাশি তোমার কাছে থাকে, যারা সমানুপাতিক, তুমি কি করতে পারো? সমানুপাতিক রাশি ভাগ আকারে থাকলে তুমি কি করতে পারবা? প্রপোর্শনাল হিসাবে এনএসির জায়গায় ভিএসসি বসাই দিতে পারবা, এনসির জায়গায় ভিসি বসাই দিতে পারবা। কারণ যখন তুমি ভাগ করতেছো ওদের যেহেতু কনস্ট্যান্ট একই, প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, উপরে নিচে কনস্ট্যান্ট কনস্ট্যান্ট কাটাকাটি চলে যাবে, তাই না? জি স্যার। এনএসসি ডিরেক্টলি প্রপোর্শনাল টু ভিএসসি, তাহলে এনএসসি সমান কি? ধরো কে ইন্টু ভিএসসি, তাই না? এনসি ডিরেক্টলি প্রপোর্শনাল টু ভিসি, তাহলে এনসি ইকুয়াল টু কে ভিসি। তাহলে এখানে উপরে একটা কে আসবে, নিচে একটা কে আসবে, দুইটা কে কে কাটাকাটি চলে যাবে। এই জন্য আমরা এনএসি আর এনসি থাকা সত্ত্বেও মান বসাইছি কিসের? ভিএসসি আর ভিসির। বুঝা গেছে বিষয়টা? ক্লিয়ার? এনএসি আর এনসি আমার কাছে নাই, কিন্তু আমি এনএসি আর এনসির জায়গায় ভাগ থাকার কারণে কি করছি? প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট কাটাকাটি করে সরাসরি টার্ন না বসায় ভোল্টেজ বসায় সলিউশন করে ফেলতে পারছি। এটা আরেকটা পাথওয়ে। বুঝতে এভাবে পারছি তুমি স্যার। কি করতে পারো? রেটিং অ্যাডভান্টেজ বের করতে পারো। ঠিক আছে, তাহলে আমি কি পেয়ে স্যার গেলাম? রেটিং তাহলে অ্যাডভান্টেজ কি 11। স্যার কারেন্ট রুলটা বসে দিলে হবে? হ্যাঁ, যদি প্রপোর্শনালি কনস্ট্যান্টের সাথে ভাবে মিলে, তখন তোমার ওই কয়েলের কারেন্ট জানতে হবে, সিরিজ কয়েলের কারেন্ট আর কমন কয়েলের কারেন্ট। তুমি যদি আবার ভুল করে কি করো, কমন লোড কয়েলের কারেন্ট না দেওয়া দিয়ে যাবে না। আইএলটা বসাই দাও, তখন আবার জিরো পাবা। কারণ আইএল কি জি কমন স্যার। কয়েলের কারেন্ট, নো স্যার। এই জন্য ভোল্টেজ ধরা ওয়াইজ, কারণ কমন কয়েলের প্যাচ আর ভোল্টেজ সমানুপাতিক, বুঝতে তাই পারছি না? স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা কি পেয়ে গেলাম? আমাদের ওভারঅল যে রেটিং অ্যাডভান্টেজ সেটা আমরা পেয়ে গেলাম, এবং এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ। আর অটো ট্রান্সফরমার দেখতে কেমন হয়? দেখতে এরকম হয়। যদি তুমি শুধু একটা অটো ট্রান্সফরমার বানাও, সিঙ্গেল ওয়াইন্ডিং ট্রান্সফরমার দিয়ে বানাইলাম না, ঠিক আছে, তখন আমি কি করি? এই যে এখানে এগুলো সব প্যাচের মধ্যে আমি কি করে রাখছি? একটা রেগুলেটর বসায় রাখছি। ওই রেগুলেটর কি করে? ওই রেগুলেটরের হাতে এই নবের কন্ট্রোল আছে, এটা ঘুরে ঘুরে আমি এখানে লাগাইতে পারি, এখানে লাগাইতে পারি, এখানে লাগাইতে পারি। তাইলে কি পুরা কয়েলটা আমার হাতে থাকলো, আমি সব সময় কি লো সাইডকে নিয়ন্ত্রণ করতে পারতেছি না? যদি এই পয়েন্টটাকে ঘুরাই এখানে নিয়ে আসি, তাহলে লো সাইডে ভোল্টেজ বেড়ে গেল, আবার কমায় নিয়ে আসলে এখানে কমে গেল, নাকি? চিন্তা করো তো। স্যার কি প্যাচ সংখ্যার কথা বলতেছেন না? না, এই যে পয়েন্টটা আমি এখানে কানেক্ট করলাম, এই তারটা, এই তারের এই পয়েন্টে আমি যদি একটা ভেরিয়েবল একটা কানেক্টর লাগিয়ে দিই যেটা মুভ করতে পারে, এই পয়েন্টটাকে মুভ করে এখানে নিয়ে আসলাম, তাহলে কি হবে? লো সাইডে ভোল্টেজ বেড়ে যাবে না? বেশি টার্ন জি পেয়ে গেল স্যার। না লো সাইড আগের চাইতে? জি স্যার। আবার এই পয়েন্টটাকে তুমি যদি ঘুরায় ঘুরায় প্যাচের এই পজিশনে এনে নিতে পারো, তাহলে কি হবে? লো সাইডে ভোল্টেজ কমে যাবে, যেহেতু তার ওভারঅল প্যাচ কমে গেছে, এতটুকু জায়গার মধ্যে তো প্যাচ কম আছে। জি তার স্যার। মানে কি স্যার তুমি তাহলে যদি কি আমরা এখানে হুম স্যার তাহলে কি আমরা একটা মাত্র প্যাচের মধ্যে বিভিন্নভাবে তার কানেক্ট করে হচ্ছে একটা কমাইতে মাত্র বাড়াতে পারবো প্যাচের না? মধ্যে একটা কানেক্টরকে আমরা কানেক্ট করে করে কি করতে পারবো? ভোল্টেজকে ভেরি করতে পারবো। বুঝতে পারছি স্যার। তখন এই অটো ট্রান্সফরমারের আরেকটা নাম হয়ে যায় ভেরিয়াক, ভেরিয়েবল অল্টারনেটিং কারেন্ট। তখন আমরা কি করতে পারি? একটা অটো ট্রান্সফরমারের আরেকটা সাইডের ভোল্টেজ কি হবে? ওই কন্ট্রোল আমার হাতে নিয়ে আসলাম, নাকি?
যদি তুমি ডিরেক্ট কানেক্ট করে দাও তাহলে তো তোমার হাতে আর কন্ট্রোল নাই। এদিকে 120, এখানে আজীবনে 120 হবে এবং তার রেশিও অনুযায়ী এখানে ভোল্টেজ আসবে, এখানে রেশিও অনুযায়ী এখানে আসবে, রেশিও ফিক্সড হয়ে গেল। আর এই পয়েন্টটা যদি তুমি মুভ করতে পারো তাহলে কি এদিকে তুমি যাই ভোল্টেজ দাও না কেন এদিকে তুমি কমায় বাড়ায় নিতে পারবা নাকি? জি স্যার। তাহলে অটো ট্রান্সফরমারের এই পয়েন্টটাকে যদি আমরা মুভেবল করতে পারি, একটা ব্রাশ লাগাই দিলাম, এখানে কি দিলাম, ব্রাশ। তাহলে ব্রাশ তো এখানে পজিশন চেঞ্জ করা যাবে, কয়েলের বিভিন্ন টার্ন পয়েন্টে নিয়ে ওকে সেট করা যাবে, তখন একটা সাইডের ভোল্টেজ আমার কন্ট্রোলে চলে আসলো। তো এই কাজটা যখন করা হয় এই জন্যই দেখো এই যে এখানে একটা তীর চিহ্ন দেখা যাচ্ছে, এই তীর চিহ্ন দিয়ে এই যে গোল নবটা, আমরা মেশিন ল্যাবে কি একটা নব ঘুরাই না, ভোল্টেজ কন্ট্রোল করি, মনে আছে? জি স্যার। বাড়াই কমাই, এটার ভিতরে কিন্তু এরকম একটা অটো ট্রান্সফরমার সেট আপ থাকতে পারে, যেটা দিয়ে আমরা যখন বাড়াচ্ছি কি হচ্ছে, এই যে ভোল্টেজ বাড়তেছে, কারণ আমি যে পিডিবির থেকে লাইন নিলাম, ডেস্কো থেকে লাইন নিলাম, সেই কানেকশনটা আমি এদিকে নিছি। সাপোজ ওরা আমাকে লাইন দিয়ে 220 ভোল্ট দিচ্ছে, আর এইদিকে যদি আমি এটাকে বিভিন্ন পয়েন্টে নিয়ে যাইতে পারি তাহলে এখানে আমি কি পাবো, যদি এই পয়েন্টকে সর্বোচ্চ এখানে নিয়ে আসতে পারি তাহলে 220 এখানেই পাবো। আর যদি এটাকে কমাই আস্তে আস্তে 100 পাবো, 120 পাবো, 5 পাবো, 10 পাবো, 15 পাবো, এখানে নিয়ে আসলে 0 পাবো। তাহলে এই পয়েন্টের মধ্যে আমার কি হবে, এই ব্রাশটাকে চেঞ্জ করতে থাকলে ভোল্টেজ চেঞ্জ হবে। ওই অটো ট্রান্সফারের কাজটাই আমরা ল্যাবে কি করি, ওই যে একটা নব ঘুরাই, ওই নব ঘুরাই ঘুরাই আমরা ওখানে অ্যাকচুয়ালি অটো ট্রান্সফরমারকে ভেরি করে করে ভোল্টেজটা চেঞ্জ করতেছি। বুঝতে পারছো? ইয়েস স্যার। তো এটা হচ্ছে অটো ট্রান্সফরমার কনস্ট্রাকশন। তোমরা চাইলে আরো কিছু এরকম 3D ভিডিও টিডিও দেখে এটা সম্বন্ধে আরো একটু আইডিয়া নিতে পারো কনস্ট্রাকশনটা কেমন। যেহেতু এখানে একটাই কয়েল থাকে এই জন্য একটার মধ্যেই সবটাকে পেঁচানো হয়েছে আর কি, এই জন্য দেখতে এরকম। এখানে তো আর দুইটা আলাদা আলাদা কয়েল দেওয়ার প্রয়োজন নেই যদি আলাদা করে কনস্ট্রাক্ট করি। আর এটা আমরা যেটা দেখলাম, এটা তোমাকে একটা পাথওয়ে বলা হয়েছে, যে তোমার কাছে অটো ট্রান্সফরমার নাই কিন্তু তুমি একটা বানাইতে চাও, তাহলে সিঙ্গেল ওয়াইন্ডিং দিয়ে কিভাবে বানাবা ওই প্রসেসটা তোমাকে বলা হয়েছে। তার মানে এই না যে এর বাহিরে আর বানানো যাবে না, তুমি তো একটা পুরা কয়েল দিয়েও বানাইতে পারতা। তো যখন সিঙ্গেল কনস্ট্রাক্ট করা হয় তখন এরকম একটা কয়েল দিয়ে বানানো হয়। তো আমাদের আজকের লেকচার এতটুকুই। তোমরা 2.7 এর ম্যাথটা আমরা দেখলাম, অটো ট্রান্সফরমারের ভিউ দেখলাম, এবং থ্রি ফেজ আমাদের সিলেবাসে নাই, তবে তোমরা বেসিক কিছু আইডিয়ার জন্য থ্রি ফেজ নিয়ে একটু পড়াশোনা করতে পারো। আমি কিছু প্রশ্ন দিব, এগুলো হোমওয়ার্ক হিসাবে তোমরা বাসায় সলভ করলে থ্রি ফেজ সম্বন্ধে একটা আইডিয়া পাবা আর কি। তো আর স্লাইড থেকে আমাদের এই যে 63, 64, 65 এই সকল পেজে যে ম্যাথগুলো আছে এগুলো একটু প্র্যাকটিস করলেই ওভারঅল আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো আমাদের আজকের লেকচার এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। স্যার